যে আমরা অনেক সময় আমরা পড়েছি, এখনো আপনারা পড়বেন, যে আমরা শুনেছি আর্য নামের যাযাবর গোষ্ঠী ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য পশুপালনের নাম করে তারা এই ভারতবর্ষে প্রবেশ করে। এই কথা আমরা অনেকেই পড়েছি, কম বেশি আপনারাও পড়েছেন। তারপরে আমরা এখানে পেয়েছি যে এখানে মুঘল এসেছে, এখানে তুর্কি এসেছে, হুমায়ুন এসেছে, এখানে বহু বিদেশি আক্রমণ চালিয়েছে। তারপরে শেষে ইংরেজ এসেছে, এখানে ব্রিটিশ শাসন এখানে চলেছে, আপনারা এগুলো সব জানেন। এই ইতিহাসও আপনি পেয়েছেন বা আপনারা পড়েছেন যে যারা এসেছে তারা চলে গেছে, মুঘল এসেছিল মুঘল চলে গেছে, ব্রিটিশ এসেছিল ব্রিটিশকে ভাগিয়ে দিয়েছে, হুমায়ুন তুর্কি যারা এসেছিল সবাইকে ভাগিয়ে দিয়েছে, চলে গেছে তারা। কিন্তু এই দেশের যারা আর্য নামের যাযাবর গোষ্ঠী ভারতবর্ষে পশুপালনের নাম করে ভারতবর্ষে ঢুকেছিল, তারা যে বেরিয়ে গেছে বা চলে গেছে, এই ইতিহাস কি আপনারা কোথাও পেয়েছেন? যদি পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি না পেয়েছেন তাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না পেয়েছেন তাহলে সেই আর্য নামের যাযাবর গোষ্ঠী আজকে কোথায়? এইবার দেখুন, এই প্রশ্ন যখন উঠবে তখন বহু মানুষ এখানে আসবে আর তারা বলবে, বা যারা ইতিহাসে যারা স্টুডেন্ট তারাও বলবে কি না, আজকে বলবে যে এখানে তো অনেকেই আর্য, অনেকে তো বাইরে থেকে এসছে, অনেকেই বলবে যে আফ্রিকা থেকে এসছে, সব মানুষ আফ্রিকা থেকে এসছে। এটাও অনেক সময় আপনারা শুনতে পেয়েছেন যে এই দেশে যারা মূল নিবাসী বলা হচ্ছে, ভূমিপুত্র বলা হচ্ছে, আদিবাসী বলা হচ্ছে, তারা কিন্তু বাইরে থেকে সকলে এসছে। তাহলে আর্য নামে যে যাযাবর গোষ্ঠীকে শুধু টার্গেট করা হচ্ছে, তো এদেরকে কেন? তো এইরকম অনেক ইতিহাসে আপনারা তথ্য পাবেন, আপনারা যত ঘাঁটবেন সেই রকম তথ্য পাবেন। তাহলে এর আসল ইতিহাস কি রয়েছে? আজ 9 আগস্ট বিশ্ব আদিবাসী বা মূল নিবাসী দিবস। 1982 সালে প্রথম এই আদিবাসী মূল নিবাসী দিবস স্বীকৃতি পায়, 1993 সালে ঘোষণা হয়। আর 1994 সালে এটি বিভিন্ন দেশ জুড়ে কিন্তু পালিত করতে শুরু করে। তো এটি আমরা অনেকেই জানি, কিন্তু যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে এই বিশ্ব আদিবাসী বা মূল নিবাসী দিবস যখন এই কথা আমাদের কাছে আসছে, তার মানে আমাদেরকে এখানে একটা পয়েন্ট কোথাও না কোথাও আমাদেরকে ভাবাচ্ছে। সেটা কি না, দেখুন, যখন এই আদিবাসী বা মূল নিবাসী কথা আসছে, তাহলে সেখানে নিশ্চয়ই কোনো অন্য জাতি সমূহ রয়েছে যারা এই দেশকে অত্যাচার করেছে, বা বিভিন্ন দেশে, শুধু এটা ভারতবর্ষের কথা আমি বলছি না, সেটা অন্য দেশ হতে পারে, সেখানে যারা ভূমিপুত্র, সেই দেশের যারা ভূমিপুত্র, সেই ভূমিপুত্রদেরকে যারা অত্যাচার করেছে, বিদেশ থেকে এসে যারা আক্রমণ চালিয়েছে। তো এইরকম বহু দেশ রয়েছে যেগুলোই আমরা দেখেছি যে লড়াই দাঙ্গা হতেই থাকে, বা আমরা অনেকে এরকম উদাহরণ পেয়েছি। তো সেইগুলোর দিক দিয়ে আমরা যেটা দেখেছি, তো সেটা 1982 সালে প্রথম এই বিষয় নিয়ে কথা ওঠে এবং স্বীকৃত পায় যে বিশ্ব আদিবাসী বা মূল নিবাসী দিবস এটি আহ, মানে যারা এই দেশের ভূমিপুত্র, সেই ভূমিপুত্রদেরকে নিয়ে এটি পালন করা হবে। তো এটা 1994 সালে অনেক দেশে পালন করছে এবং আমাদের ভারতবর্ষ জুড়ে এটা পালিত হয়। কিন্তু এখন ঘটনা হচ্ছে যে ভারতবর্ষের বুকে তাহলে আদিবাসী বা মূল নিবাসী যে কথা উঠে আসছে, তাহলে এই দেশে আদিবাসী কারা? এই কথা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে একটু আপনাদেরকে ইতিহাসের দিকে লক্ষ্য করতে হবে। সেই ইতিহাস হচ্ছে কি না, দেখুন, আমরা জানি অনেকেই ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন, যারা এখানে আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন প্রত্যেকে আপনারা জানেন, বা নতুন যারা দেখবেন তাদের কাছে হয়তো অজানা তথ্য হতে পারে। আজকের এই ভিডিও দেখার পরে তাদের মনে অনেক কিছু কৌতূহল জাগতে পারে। তো সেটাই আমি আলোচনা করব, যে একটু আমরা যদি পেছনে ইতিহাসে চলে যাই, তাহলে ভারতবর্ষের ইতিহাসে দেখা যাবে যেখানে বিভিন্ন প্রজাতির মানুষ কিন্তু এখানে বসবাস করে। ভারতবর্ষ প্রথম একটা দেশ যেখানে বহু প্রজাতির মানুষ কিন্তু বসবাস করে। তাহলে এখানে শুধুমাত্র আদিবাসী জনগোষ্ঠী বা মূল নিবাসী জনগোষ্ঠী তাহলে কারা? কারণ দেখুন, এখানে আমরা জানি যে এখানে 6,743টি জাতি রয়েছে ভারতের বুকে। তাহলে আপনারা চিন্তা করুন যে 6,043টি জাতি যদি এখানে থাকে, 6,743টি জাতি এখানে যদি থাকে, তাহলে আপনারা কি করে চিনতে পারবেন যে এই দেশে মূল নিবাসী কারা, এই দেশে আদিবাসী কারা, বা এই দেশে যারা লুটপাট করার নাম করে এই দেশে এসেছিল তারা কারা? কি করে বুঝবেন? নিশ্চয়ই বোঝাটা খুব মানে স্বাভাবিক হবে না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের তারিখে যদি আমরা দেখি, তাহলে ইতিহাসে যখনই আপনারা লক্ষ্য করবেন, তো ইতিহাসে জানেন বহু রকম ঝোল পাবেন। কেমন ঝোল? না, এখানে দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমরা পড়েছি, এখনো আপনারা পড়বেন, যে আমরা শুনেছি আর্য নামের যাযাবর গোষ্ঠী ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য পশুপালনের নাম করে তারা এই ভারতবর্ষে প্রবেশ করে। এই কথা আমরা অনেকেই পড়েছি, কম বেশি আপনারাও পড়েছেন। তারপরে আমরা এখানে পেয়েছি যে এখানে মুঘল এসেছে, এখানে তুর্কি এসেছে, হুমায়ুন এসেছে,
এখানে বহু বিদেশি আক্রমণ চালিয়েছে, তারপরে শেষে ইংরেজ এসেছে, এখানে ব্রিটিশ শাসন এখানে চলেছে, আপনারা এগুলো সব জানেন। এই ইতিহাসও আপনি পেয়েছেন বা আপনারা পড়েছেন যে যারা এসেছে তারা চলে গেছে, মুঘল এসেছিল মুঘল চলে গেছে, ব্রিটিশ এসেছিল ব্রিটিশকে ভাগিয়ে দিয়েছে, হুমায়ুন তুর্কি যারা এসেছিল সবাইকে ভাগিয়ে দিয়েছে, চলে গেছে তারা। কিন্তু এই দেশের যারা আর্য নামের যাযাবর গোষ্ঠী ভারতবর্ষে পশুপালনের নাম করে ভারতবর্ষে ঢুকেছিল, তারা যে বেরিয়ে গেছে বা চলে গেছে, এই ইতিহাস কি আপনারা কোথাও পেয়েছেন? যদি পেয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি না পেয়েছেন তাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি না পেয়েছেন তাহলে সেই আর্য নামের যাযাবর গোষ্ঠী আজকে কোথায়? এইবার দেখুন, এই প্রশ্ন যখন উঠবে তখন বহু মানুষ এখানে আসবে, আর তারা বলবে, বা যারা ইতিহাসে যারা স্টুডেন্ট তারাও বলবে কি না, আজকে বলবে যে এখানে তো অনেকেই আর্য, অনেকে তো বাইরে থেকে এসছে, অনেকেই বলবে যে আফ্রিকা থেকে এসছে, সব মানুষ আফ্রিকা থেকে এসছে। এটাও অনেক সময় আপনারা শুনতে পেয়েছেন যে এই দেশে যারা মূল নিবাসী বলা হচ্ছে, ভূমিপুত্র বলা হচ্ছে, আদিবাসী বলা হচ্ছে, তারা কিন্তু বাইরে থেকে সকলে এসছে। তাহলে আর্য নামে যে যাযাবর গোষ্ঠীকে শুধু টার্গেট করা হচ্ছে, তো এদেরকে কেন? তো এইরকম অনেক ইতিহাসে আপনারা তথ্য পাবেন, আপনারা যত ঘাঁটবেন সেই রকম তথ্য পাবেন। তাহলে এর আসল ইতিহাস কি রয়েছে? বা এই আদিবাসী জনগোষ্ঠী যে বলা হচ্ছে, মূল্যবাসী জনগোষ্ঠী বলা হচ্ছে, এই সমস্ত দেশের কথা আমি আর বলছি না, শুধু আমাদের দেশের কথা বলছি। তাহলে এই মানুষগুলো আসলে কারা? এই মানুষগুলো আসলে কারা? বা এই দেশে আজ পর্যন্ত কারা রাজত্ব চালাচ্ছে? এইরকম অনেক তথ্য রয়েছে। বা এইরকমও একটা জিনিস আছে যে এখানে প্রথমে বললাম যে ৬,৭৪৩টি জাতি, তাহলে বহু প্রকারের মানুষ এখানে রয়েছে। তাহলে এত মানুষের মধ্যে কারা আদিবাসী ভাই? তো এখানে আপনারা হয়তো জানেন যে নামগুলো, সেই নামগুলো আপনারা আহ সাঁওতাল বলে আপনারা জানেন, কোড়া, ওরাং, ঠিক আছে, মাঝি, এরকম অনেক রয়েছে। সেগুলোকে আপনারা জানেন যে এরাই হচ্ছে এই দেশের আদিবাসী। আপনারা জানেন যে জল জমি জঙ্গলকে এরা রক্ষা করেছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এরা এই দেশের আদিবাসী। কিন্তু যদি এরাই শুধু আদিবাসী হয়, তাহলে বাকিরা কি বিদেশি? তাহলে বাকিরা কি বাইরে থেকে এসেছে? তাহলে আপনি আমি কি বাইরে থেকে এসেছি? নিশ্চয়ই না। তাহলে এরা কারা? তো এই ইতিহাস যদি জানতে হয় তাহলে আরো একটু আপনাদেরকে ইতিহাস চর্চা করতে হবে। ইতিহাস যখন চর্চা করবেন তখন দেখা যাচ্ছে যে আর্য নামের যে যাযাবর গোষ্ঠী আজকে বলা হচ্ছে, তো এখানে যারা দ্রাবিড় ছিল, অর্থাৎ এখানে যারা ভূমিপুত্র, যারা মূল নিবাসী আদিবাসী, তাদের সঙ্গে কিন্তু একটা যুদ্ধ, তাদের যুদ্ধ ছিল। এটা আমরা বহু ইতিহাসে আমরা পেয়েছি, এটাও আপনাদের কাছে ফেলে দেওয়ার মতো নয়। এখন কথা হচ্ছে যে ৬,৭৪৩টি জাতির কথা আমি বারবার বলছি, বা এই ইতিহাসের কথা বলছি যে এই যে ভূমিপুত্র বা আর্য, কিন্তু ইতিহাস যে এত ঝোল আছে, তাহলে এই ঝোলকে আপনারা ঠিক করবেন কি করে? বা কি করে আপনারা সঠিক ইতিহাস খুঁজে পাবেন? বা কি করে আপনারা জানবেন যে ৬,৭৪৩টি জাতির মধ্যে বিদেশি কারা আর ভারতের মূল নিবাসী আদিবাসী কারা? কি করে জানবেন? তো দেখুন, এটারও আপনারা অনেকে জানেন, এটারও একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু যারা এখনো জানেন না, যারা বিভ্রান্ত করছে, তারা স্পষ্ট রূপে আজকে শুনে নিন, আর আপনারা সকলেই শেয়ার করে তাদের কাছে পাঠিয়ে দিন। দেখুন, যখন ৬,৭৪৩টি জাতি এখানে ভারতবর্ষে রয়েছে, তার মানে এখানে কে আদিবাসী, কে মূল নিবাসী, কে আর্য, কি করে জানবেন? না, তার জন্য যখন আমেরিকার একজন বিজ্ঞানী মাইকেল ভামসার তিনি যখন ভারতবর্ষে আসেন, যে এখানে রিসার্চ করার জন্য, যে এখানে বহু মানুষ রয়েছে, বহু প্রজাতির মানুষ রয়েছে, তাহলে এই মানুষগুলো আসলে কে কোথায় থেকে এসছে? এত এত মানুষ, বিশ্বের কোথাও জাতি নেই, কিন্তু ভারতবর্ষ একটা প্রথম দেশ যেখানে জাতি রয়েছে। তাহলে কত সম্প্রদায় মানুষ রয়েছে এখানে, তাহলে তাদের একটা ডিএনএ এর ব্যবস্থা উনি করেছিলেন। আর শুধু যে উনি এসে ডিএনএ করে দিলেন, এটা অনেক বড় একটা চ্যাপ্টার রয়েছে। এখানে ভারতের যারা বিজ্ঞানী রয়েছে তাদেরকে নিয়ে, সাথে নিয়ে এটা রিসার্চ হয়েছিল। কিন্তু রিসার্চ হওয়ার পরে একটা মজার যে এটা বিষয় রয়েছে, যখন এটা পাবলিশ করা হয়, এই ৬,৭৪৩টি যে জাতির মানুষকে যখন ডিএনএ রিসার্চ করা হয়, রিসার্চের পর যখন এটা ফল প্রকাশ হয়, তখন একটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা তথ্য সামনে এসেছিল। আর সেই তথ্যটা কি? না, সেই তথ্য হচ্ছে যে ভারতবর্ষের বুকে আমরা যাদেরকে আজকে সাংবিধানিক নাম এসসি এসটি ওবিসি, ধর্ম পরিবর্তন যারা রয়েছে সংখ্যালঘু, আর এই যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় যারা রয়েছে, আমরা এদেরকে জানি।
তো এই যে যাদের সাংবিধানিক নাম রয়েছে এসসি এসটি ওবিসি মাইনরিটি, তারা এই দেশের 85% মানুষ। এই 85% মানুষের যখন ডিএনএ রিপোর্ট করা হয় তখন একটা অদ্ভুত রিপোর্ট কিন্তু সামনে আসে, যেটা কিন্তু কেউ উপলব্ধি করেনি যে এই একটা রিসার্চ করার পরে এই একটা তথ্য সামনে আসবে। সেই তথ্য কি না, সেই তথ্য হচ্ছে যে 21শে মে 2001 সালে টাইমস অফ ইন্ডিয়াতে একটা রিপোর্ট পাবলিশ হয় যে এই দেশের যারা আজকে আদিবাসী, যারা মূল নিবাসী, যারা ভূমিপুত্র, তাদের ডিএনএ ভারতের যে ভূমিপুত্র ভারতের মানুষের সাথেই মেল করে। বাকি আদার্স কোথাও কোনো আফ্রিকা থেকে মানুষ যে আমাদেরকে বলে অনেকেই যে আফ্রিকা থেকে সকলে এসছে, কিন্তু কোনো আদিবাসীর নামেই আসে না, সরি, কোনো আফ্রিকার কোনো দূর দূরান্ত পর্যন্ত সেই রিপোর্টে কিন্তু আসেনি। তারা ভারতেরই ভূমিপুত্র। তারপরে যে ব্রাহ্মণ বৈশ্য ক্ষত্রিয় যারা রয়েছে, যারা নিজেদেরকে আপার কাস্ট বলে, তাদের রিপোর্ট কি হচ্ছে না, তাদের যে রিপোর্ট সেটা ইউরেশিয়ান ব্রাহ্মণ, আমরা যেটা ব্রাহ্মণ বলছি, ইউরেশিয়ান লোকের সাথে ম্যাচ করছে। তাহলে অদ্ভুত একটা তথ্য বেরিয়ে আসছে। এবারে ডিএনএ রিপোর্ট যদি কেউ বলে যে না এটাকে আমি মেনে নিতে পারছি না, এটা মানবো না, তাহলে তার থেকে বড় মূর্খ আর হয় না। কারণ আপনাদেরকে জানিয়ে রাখি যে ডিএনএ একটা এমন একটা মাধ্যম যেটা লক্ষ লক্ষ বছর আগে কি ঘটেছে, সেখানে কি ছিল না ছিল, আজকের সেই তারিখে বলে দিতে পারবে যে সেটা কখনকার কোন সময়ের হতে পারে। তো এটা হচ্ছে ডিএনএর একটা মার্ফ। তো যারা এটাকে অস্বীকার করবে তাদের থেকে বড় মূর্খ আর দুনিয়াতে নেই, এটাও বলা যেতে পারে। তাহলে এই যে আদিবাসী আর মূল নিবাসীর কথা যখন উঠে আসছে, তখন ক্লিয়ার হচ্ছে যে এই যে ইতিহাস যারা আজকে লিখেছে বা বলছে যে এই দেশে যারা এসসি এসটি ওবিসি যারা বড় বড় বলছে তারাও তো বাইরে থেকে এসেছে, তারাও আফ্রিকান, সমস্ত মানুষ আফ্রিকান, তাহলে ডিএনএ রিসার্চে এটা কেন এলো না যে এই দেশের যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি তারা বাইরের দেশে তারা আফ্রিকান থেকে তাদের আফ্রিকার লোকের সাথে ম্যাচ করে? ডিএনএ তে কেন এলো না? কেন ইউরেশিয়ান মানুষদের সাথে ম্যাচ করছে এই ব্রাহ্মণদের ডিএনএ? আর এই যে মাইকেল বাউন্সার যিনি রিসার্চ করে বলছেন, ইনিও যে এই দেশের মানুষ এটা না, উনি বাইরের মানুষ, উনি আমেরিকার মানুষ। তাহলে উনি এটা রিসার্চ করে, আর এখানে ভারতের যারা বিজ্ঞানী যে টিম রয়েছিল তাদের সাথে এটা রিসার্চ করা হয়েছে। আর এটা 21শে মে 2001 সালে পাবলিশ হয়েছে। আপনারা চাইলে এখন হয়তো পেপার কাটিং আপনারা পাবেন না, আপনারা যদি বলেন আমি, আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে পোস্ট করে আমি কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নেন। তো এই হচ্ছে এই দেশের পরিস্থিতি। এইবার কথা হচ্ছে যে যারা এই দেশে আপার কাস্ট, যারা উচ্চ বর্ণীয়, তারা কি করছে না, তারা আমাদের মানুষকে টাকা পয়সা দিয়ে নাচ গানের মাধ্যমে আদিবাসী দিবস, মূল নিবাসী দিবস পালন করা হচ্ছে, আর তারা ধেই ধেই করে পালন করছে। কিন্তু তারা এই সামান্যতম জিনিসটা জানে না যে আজকে আমি আদিবাসী, যে আমি যে পিছিয়ে পড়া সব থেকে জনগোষ্ঠী একটা সম্প্রদায়, তাহলে যারা এই দেশে সমস্ত জায়গায় প্রতিনিধিত্ব করছে, তাহলে তারা কারা? তাদের এই চিন্তা ভাবনা নেই। তাদের কাছে টাকা নিয়ে খেয়ে দিয়ে মজ মস্তি করে ভুলে যাচ্ছে। আবার সেই আমাদের আদিবাসী জনগোষ্ঠী, আমাদের মূল নিবাসী জনগোষ্ঠী, তারা কি করছে না, সেই আবার দিন ডেলি লিভার কাজ, সেই খাওয়া দাওয়া, সেই আবার মানে জীবনযাপন, যেখানে 100 টাকা 200 টাকা রোজগার, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। তাহলে তাদেরকে কিভাবে এই ধরনের অনুষ্ঠানে রাখা যায়, এরা কিন্তু ভালো মতো ব্যবস্থা করেছে। তাহলে আদিবাসী আজকে যে এই যে বিশ্ব মূল নিবাসী দিবস, তাহলে এই বিশ্ব মূল নিবাসী দিবসে আমাদের দেশে যদি আজকের তারিখেও ব্রাহ্মণেরা বিদেশে এটা প্রমাণ হয়ে গেছে, আর যদি তারা এই দেশকে শাসন প্রশাসনে টিভি চ্যানেলের মাধ্যমে সমস্ত জায়গায় যদি কবজা করে থাকে, আর তারা যদি দেশকে নিয়ন্ত্রণ করে দেশকে চালায়, তাহলে এই দেশে আজাদি বলে কিছু আছে? যদিও এই দেশের সংবিধান রয়েছে বলে সংখ্যা অনুপাতিক প্রতিনিধিত্বের একটা ব্যবস্থা করে গেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর, বলে আজকে আমরা বলার সুযোগ পাচ্ছি, কিন্তু এর আগে এরা সুযোগ দেয়নি, কখনোই দেয়নি। তাহলে আপনারা এদের বিরুদ্ধে কখনো গর্জে উঠবেন না, আর যতদিন না গর্জে উঠবেন ততদিন এই আদিবাসী মূল নিবাসী সমাজ এই রকম ভাবে কিন্তু অত্যাচার হতে থাকবে। কারণ এই দেশে প্রমাণ হয়ে গেছে যে ডিএনএ মারফত ব্রাহ্মণেরা বিদেশি, তা সত্ত্বেও মানুষ কিন্তু সচেতন হচ্ছে না।